গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং ওয়ান সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে আরেকটি নতুন মক টেস্ট নিয়ে আলোচনা করব, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 25টা কোয়েশ্চেন আছে। আর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেনকে টার্গেট করে কিন্তু করানো হচ্ছে। প্রত্যেকটা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং যদি তোমরা পারো প্রত্যেকটা কোয়েশ্চেন যেগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো পারলে একটু খাতায় নোট ডাউন করে নিতেও পারো। ক্লিয়ার? আর একটা জিনিস জানিয়ে রাখি তোমাদেরকে, যে ধরনের কোয়েশ্চেনগুলো তোমাদের এখানে করানো হচ্ছে এগুলো কিন্তু একদম ডব্লিউবিসিএস এর লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী কিন্তু কোয়েশ্চেনগুলো করানো হচ্ছে। তো তোমরা কিন্তু প্রত্যেক দিন যে ক্লাসটি করানো হচ্ছে মক টেস্টের সেটা কিন্তু একদম মিস করবে না। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন দেখো কি আছে, হু রোট সরফরোশি কি তমন্না अब हमारे दिल में है। তো কে লিখেছেন সরফরোশি কি তমন্না अब हमारे दिल में है? তো সঠিক উত্তর হবে অপশন বি, রামপ্রসাদ বিসমিল। তো রামপ্রসাদ বিসমিল লিখেছেন সরফরোশি কি তমন্না अब हमारे दिल में है। তো ব্যাপারটা দেখে আমরা, সরফরোশি কি তমন্না is a patriotic poem in Urdu written by Pandit Ram Prasad, pen name Bismil. He was an Indian independence movement leader known popularly with Kakori train robbery during British Raj in India. তো সরফরোশি কি তমন্না একটা প্যাট্রিয়টিক পোয়েম যেটি উর্দুতে লেখা হয়েছে। আর কে লিখেছেন এটি? উনি হচ্ছেন পণ্ডিত রাম প্রসাদ, যার আরেকটি নাম হচ্ছে বিসমিল, যিনি খুবই নামে পপুলার হচ্ছেন, বিসমিল নামে খুবই পপুলার। উনি একজন ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের একজন খুবই পপুলার লিডার ছিলেন। আর কাকরি ট্রেন রবারি, ঠিক আছে, কাকরি যে চুরি করা হয়েছিল ট্রেনের, ওইখানে যে জিনিসপত্র যে চুরি করা হয়েছিল সেখানে উনি যুক্ত ছিলেন। ক্লিয়ার? তো এই যে সরফরোশি কি তমন্না এইটি লিখেছেন হচ্ছেন রামপ্রসাদ বিসমিল। চলো নেক্সট কোশ্চেন কি আছে, ডায়ার্কি ওয়াজ ইন্ট্রোডিউস ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট অফ। তো ডায়ার্কি কোন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্টে ইন্ট্রোডিউস করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন বি, 1919। তো ডায়ার্কি 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্টে ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো ব্যাপারটা দেখে নিই আমরা, ডায়ার্কি ওয়াজ এ সিস্টেম অফ ডাবল গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1919 ফর দ্য প্রভিন্সেস অফ ব্রিটিশ ইন্ডিয়া। তো ডায়ার্কি একটা ডাবল গভর্নমেন্টের সিস্টেম যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ ইন্ট্রোডিউস করা হয়েছিল। ক্লিয়ার? চলো, তো তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ মক টেস্ট ফুল প্যাকেজের ব্যাপারে, যেই মক টেস্টটি লঞ্চ করা হয়েছে ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন এক্সামকে টার্গেট করে কিন্তু এই ফুল মক টেস্টটি লঞ্চ করা হয়েছে। এখানে তোমরা 6টা ডিফারেন্ট প্যাকেজের ব্যাপারে দেখতে পাচ্ছ, 6টা ডিফারেন্ট মক টেস্টের কোর্সের ব্যাপারে দেখতে পাচ্ছ, যেগুলোর মধ্যে তোমরা সেপারেটলি কিন্তু প্রত্যেকটি মক টেস্ট পেয়ে যাবে আমাদের অ্যাপের মধ্যে। টোটাল তোমরা 938টি টেস্ট দিতে পারবে, আর টোটাল কোয়েশ্চেন থাকবে সেখানে 30,200টি কোয়েশ্চেন থাকবে। কোর্সের বেনিফিট ব্যাপারে বলে দিই একটু আমরা, যে কোর্সটা এখানে তোমাদের জন্য তৈরি করা হয়েছে পুরোপুরি কিন্তু ডব্লিউবিসিএস লেটেন্ট প্যাটার্ন অনুযায়ী কিন্তু তৈরি করা আছে। পরীক্ষাগুলো দেওয়ার পর তোমরা সেখান থেকে স্মার্ট র্যাঙ্ক অ্যানালাইসিস করতে পারবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু তোমরা ডিটেলস এক্সপ্লেনেশনও পেয়ে যাবে। 1 ইয়ার ভ্যালিডিটির সাথে তোমরা কিন্তু এটাকে আনলিমিটেড টাইমস এটাকে অ্যাটেম্প্ট করতে পারবে। আর বিশেষ যেটা ইনফরমেশন তোমাদেরকে দেবো সেটা হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাডমিশন কিন্তু 16 ফেব্রুয়ারি 2021। ক্লিয়ার? এই দিন অবধি কিন্তু অ্যাডমিশন হবে, তারপর কিন্তু অ্যাডমিশন বন্ধ হয়ে যাবে। ডিটেলস যদি তোমরা জানতে চাও এর ব্যাপারে, তোমরা ডিসক্রিপশন বক্সটা ভালো করে ফলো করো, সেখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে এর ব্যাপারে। তোমরা সেখানে লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কটা ডাউনলোড করে তোমরা এর ব্যাপারে পুরোপুরি ডিটেলস জানতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট আ ফ্রেঞ্চ সেটেলমেন্ট ইন ইন্ডিয়া। তো এগুলোর মধ্যে কোনটি ফ্রেঞ্চ সেটেলমেন্ট, ভারতের ফ্রেঞ্চ সেটেলমেন্ট নয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, গোয়া। তো গোয়াতে কিন্তু কোনো ফ্রেঞ্চ সেটেলমেন্ট হয়নি, ভারতের গোয়াতে কিন্তু কোনো ফ্রেঞ্চ সেটেলমেন্ট হয়নি। তো ব্যাপারে দেখিনি আমরা, গোয়া ইজ ফর্মার পর্তুগিজ কলোনি। The Portuguese overseas territory of Portuguese India existed for about 450 years until it was annexed by India in 1961. তো গোয়া হচ্ছে পর্তুগিজের একটা মানে আতর স্থান যেটাকে বলা চলে, কারণ সব থেকে ফার্স্টে পর্তুগিজরা কিন্তু গোয়াতে এসেছিল। আর গোয়া হচ্ছে কি পর্তুগিজের একদম সব থেকে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে পর্তুগিজের জন্য গোয়া। এখন যদি তোমরা কোনো গোয়া ঘুরতে যাও ওখানে কিন্তু এখনও কিছু তোমরা পর্তুগিজকে ওখানে দেখতে পারবে। তো গোয়া ইজ ফর্মার Portuguese colony. The Portuguese overseas territory of Portuguese India existed for about 450 years. তো প্রায় পর্তুগিজরা গোয়াতে 450 বছর অবধি গোয়াতে তারা ছিল। আর 1961 সালের পর কিন্তু ভারত কিন্তু সেই জায়গাটা ক্যাপচার করে নিজের আশ্রয়তে করে নেয়। ক্লিয়ার? তো ফ্রেঞ্চ সেটেলমেন্ট কিন্তু গোয়াতে কোনোদিনও হয়নি। চলো
পরবর্তী প্রশ্ন দেখে না কি আছে, হু ফ্রম দ্য ফলোয়িং লিডার ওয়াজ নট অ্যাসিনেটেড। তো এগুলোর মধ্যে কোন লিডার অ্যাসিনেটেড হয়নি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মোহাম্মদ আলী জিন্নাহ। তো মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু কোনোভাবে অ্যাসিনেটেড হয়নি। তো এর ব্যাপারে দেখে নিই একটু আমরা। অ্যাসিনেটেড মানে তোমাদেরকে বলে দিই, মানে কেউ হত্যা করা বা কোনো কারণে উনি মারা যান, তো কেউ ওনাকে মেরে দেয়নি, ঠিক আছে। অ্যাসিনেটেড মানে কেউ ওনাকে মেরে দেয়নি। তো মহাত্মা গান্ধীকেও মেরে দেওয়া হয়েছিল, লিয়াকত আলী খানকেও মারা হয়েছিল, লর্ড লুইস মাউন্টব্যাটেনকেও মারা হয়েছিল, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু উনি নিজেই মারা গেছিলেন, ঠিক আছে। তো এর ব্যাপারটা দেখে নিই একটা আমরা। Muhammad Ali Jinnah died at the age of 71 in September 1948, just over the year after Pakistan gained independence from the British Raj. He died from tuberculosis. তো মোহাম্মদ আলী জিন্নাহ 71 বছর বয়সে মারা যান। তো উনি সেপ্টেম্বর 1948 সালে যখন পাকিস্তান আজাদ হয়েছিল, ঠিক আছে, তারপরে কিন্তু উনি এক্সপায়ার করে যান। তো উনি কিন্তু এক্সপায়ার করেছেন টিউবারকুলোসিস কারণে, কিন্তু উনি এক্সপায়ার করেছেন। আর বাদবাকি যে সমস্ত লিডার আছে এখানে দিয়ে আছে অপশানে, তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে, মানে তারা কিন্তু মারা হয়েছে। ক্লিয়ার? অ্যাসিনেটেড মানে হচ্ছে হত্যা করা। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দ্য অরিজিনাল নেম অফ স্বামী দয়ানন্দ সরস্বতী ওয়াজ। স্বামী দয়ানন্দ সরস্বতীর অরিজিনাল নাম কি ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মূলা শঙ্কর। তো স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম ছিল মূলা শঙ্কর। তো ব্যাপারটা দেখে নিই আমরা। দয়ানন্দ সরস্বতী was an important Hindu religion scholar, reformer and founder of Arya Samaj, a Hindu reformer movement. তো দয়ানন্দ সরস্বতী হচ্ছেন একজন হিন্দু রিলিজনের স্কলার, রিফর্মার এবং ফাউন্ডার অফ আর্য সমাজ। ক্লিয়ার? উনি কিন্তু আর্য সমাজের ফাউন্ডার ছিলেন দয়ানন্দ সরস্বতী। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, হু রিপ্রেজেন্ট ইন্ডিয়া ইন সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। তো সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে ভারতকে কে রিপ্রেজেন্ট, মানে ভারতের তরফ থেকে কে রিপ্রেজেন্ট করেছিল সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সরোজিনী নাইডু। তো দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্সে ভারতের তরফ থেকে রিপ্রেজেন্ট করেছিল সরোজিনী নাইডু। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য গান্ধিয়ান Irwin Pact opened the way of Congress participation in this conference. Mahatma Gandhi was invited from India and attended as the sole official Congress representative, accompanied by Sarojini Naidu and also Madan Mohan Malvi, Ghanshyam Das, Birla Muhammad Iqbal, Sir Mirza Islam Diwan of Mysore, S.K. Datta and Sir Syed Ali Iman Gandhi. তো গান্ধী ইরভিন প্যাক্ট কিন্তু কংগ্রেসকে ওপেন করে দিয়েছিল এই কনফারেন্সটাকে পার্টিসিপেট করার জন্য, আর মহাত্মা গান্ধীকে ইনভাইট করা হয়েছিল ভারতের তরফ থেকে অ্যাটেন্ড করার জন্য, আর তার সাথে কিন্তু আরও অনেকগুলো অফিসিয়াল কংগ্রেস রিপ্রেজেন্টেটিভ এই মিটিংটা অ্যাকম্পানিড করেছিলেন। সেটা হচ্ছেন সরোজিনী নাইডু, মদন মোহন মালবিয়া, ঠিক আছে, এরা কিন্তু আরও অনেকজন ছিল এই সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সটি অ্যাটেন্ড করেছিলেন। বাট মূলত যে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স যে অ্যাটেন্ড করেছিলেন ভারতের তরফ থেকে রিপ্রেজেন্ট করেছিলেন উনি হচ্ছেন সরোজিনী নাইডু। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে, হোয়াট ওয়াজ দ্য আলটিমেট গোল অফ মহাত্মা গান্ধী সল্ট সত্যাগ্রহ। তো মহাত্মা গান্ধী যে সল্ট সত্যাগ্রহ করেছিলেন তার মূল উদ্দেশ্য কী ছিল? তো সঠিক উত্তর হবে অপশন ডি, পূর্ণ স্বরাজ ফর ইন্ডিয়া। তো মহাত্মা গান্ধী যে সল্ট সত্যাগ্রহ করেছিলেন তো তার মূল উদ্দেশ্য হচ্ছে পূর্ণ স্বরাজ ফর ইন্ডিয়া। তো ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য সল্ট সত্যাগ্রহ স্টার্টেড অন March 12, 1930 with the undertaking of Dandi Yatra, Dandi March. তো সল্ট সত্যাগ্রহটা কবে শুরু হয়েছিল? 12ই মার্চ 1930 সালে সল্ট সত্যাগ্রহটা শুরু হয়েছিল, আর এটি কিন্তু ডান্ডি যাত্রা বা ডান্ডি মার্চ থেকে কিন্তু এটি শুরু করা হয়েছিল। ক্লিয়ার? আর এই সল্ট সত্যাগ্রহটা কিন্তু পূর্ণ স্বরাজের জন্য কিন্তু এটি করা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হু পারসিউটেড দ্য রেচিং অফ RIN, রয়্যাল ইন্ডিয়ান নেভি, টু সারেন্ডার অন 23 February 1946। তো কে পারসিউট করেছিল রয়্যাল ইন্ডিয়ান নেভিকে সারেন্ডার করার জন্য 23 ফেব্রুয়ারি 1946 সালে? তো সঠিক উত্তর হবে অপশন সি, বল্লভভাই পটেল অ্যান্ড M.A. জিন্নাহ। তো বল্লভভাই পটেল এবং M.A. জিন্নাহ রয়্যাল ইন্ডিয়ান নেভিকে সারেন্ডার করার জন্য পারসিউট করেছিলেন 23 ফেব্রুয়ারি 1946 সালে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। ইন ফেব্রুয়ারি 1946 দ্য রয়্যাল ইন্ডিয়ান নেভি এক্সপিরিয়েন্স আ মেজর মিউটিনি on the magnitude rare among the modern navies. Both Muhammad Ali Jinnah and Sardar Patel successfully persuaded the rating to surrender. Patel wrote, "Discipline in the army cannot be tampered with." তো 1946 সাল ফেব্রুয়ারি মাসে রয়্যাল ইন্ডিয়ান নেভি এক্সপিরিয়েন্স করেছিল একটা মেজর মিউটিনি, যেটার মধ্যে কী হয়েছিল, সারেন্ডার করা হয়েছিল, ঠিক আছে। মানে বল্লভভাই পটেল এবং M.A. জিন্নাহ পারসুয়েট করেছিলেন সারেন্ডার করার জন্য রয়্যাল ইন্ডিয়ান নেভিকে। ক্লিয়ার?
তো আর উনি লিখেছিলেন যে ডিসিপ্লিন ইন দ্য আর্মি ক্যান নট বি ট্যাম্পার্ড উইথ, এটা কিন্তু উনি লিখেছিলেন। মানে মোহাম্মদ আলী জিন্না এবং সর্দার প্যাটেল সাকসেসফুলি পারসুইট করেছিল রয়্যাল ইন্ডিয়ান নেভিকে সারেন্ডার করার জন্য। আর সেখানে উনি লিখেছিলেন ডিসিপ্লিন ইন দ্য আর্মি ক্যান নট বি ট্যাম্পার্ড উইথ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে দাও কি আছে। অন সেপ্টেম্বর 20th, 1932 মহাত্মা গান্ধী বিগেন আ ফাস্ট আনটু ডেথ ইন ইয়ারবাদা জেল আগেনস্ট। তো 20 সেপ্টেম্বর 1932 সালে মহাত্মা গান্ধী ইয়ারবাদা জেলের একটা ফাস্ট আনটু ডেথের একটা সংকল্প নিয়েছিলেন। তো এটি কিসের কারণে বা কোন কারণের জন্য উনি এই সংকল্পটি নিয়েছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, কমিউনাল অ্যাওয়ার্ড অফ রামসে ম্যাকডোনাল্ড। তো কমিউনাল অ্যাওয়ার্ড অফ রামসে ম্যাকডোনাল্ডের কারণে মহাত্মা গান্ধী 20 সেপ্টেম্বর 1932 সালে ইয়ারবাদা জেলের সামনে কিন্তু ফাস্ট আনটু ডেথের একটি সংকল্প নিয়েছিলেন। তো ব্যাপারটা দেখে নিই আমরা। অন সেপ্টেম্বর 20th, 1932 মোহনদাস করমচাঁদ গান্ধী began a fast in Yerwada jail near Bombay in protest to British government's decision to separate electorates. It ended by Pune Pact 26 September 1932. তো মহাত্মা গান্ধী 20 সেপ্টেম্বর 1932 সালে ইয়ারবাদা জেলে একটা ফাস্ট অ্যান্ড টু ডেথের একটি সংকল্প নিয়েছিলেন। আর এটি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ব্রিটিশদেরকে প্রোটেস্ট জানানোর জন্য, কারণ ব্রিটিশ গভর্নমেন্ট ডিসিশন নিয়েছিল ইলেক্টরেটসগুলোকে সেপারেট করার জন্য। তো সে কারণে সেটি প্রোটেস্ট জানানোর জন্য কিন্তু এই মহাত্মা গান্ধী কিন্তু ফাস্ট অ্যান্ড টু ডেথের একটি সংকল্প নিয়েছিলেন। আর এটা এন্ড কিসের থেকে হয়েছিল? সেটা হচ্ছে পুনে প্যাক্ট 26 সেপ্টেম্বর 1932 সালে পুনে প্যাক্ট হয়েছিল, তারপর কিন্তু এটি এন্ড হয়েছিল। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে। দ্য স্বদেশী মুভমেন্ট ওয়াজ লঞ্চড ওয়াই। কী কারণের জন্য স্বদেশী মুভমেন্টটি লঞ্চ করা হয়েছিল? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, অ্যাজ আ প্রোটেস্ট আগেনস্ট ডিভিশন অফ বেঙ্গল। তো ডিভিশন অফ বেঙ্গলকে প্রোটেস্ট জানানোর জন্য কিন্তু স্বদেশী মুভমেন্টটি লঞ্চ করা হয়েছিল। তো ব্যাপারটা দেখে নিই আমরা। Swadeshi movement was a direct consequence of British India government's decision to partition Bengal. The two main goals of this movement were the use of Swadeshi goods and boycott of foreign made goods. তো স্বদেশী মুভমেন্টটি ব্রিটিশরা যখন ডিসিশন নিয়েছিল, ব্রিটিশ গভর্নমেন্ট যখন ডিসিশন নিয়েছিল বেঙ্গলটাকে পার্টিশন করার জন্য, তো তার প্রোটেস্ট জানানোর জন্য কিন্তু স্বদেশী মুভমেন্টটি লঞ্চ করা হয়েছিল। এটি দুটো মেন অবজেক্টিভ নিয়ে স্বদেশী মুভমেন্টটি লঞ্চ করা হয়েছিল। প্রথম অবজেক্টিভ হচ্ছে স্বদেশী গুডসগুলোকে ইউজ করা, মানে যে সমস্ত জিনিসগুলো ভারতে তৈরি হচ্ছে সেই সমস্ত জিনিসগুলোকে ইউজ করার জন্য, এবং ফরেন মেডস গুডসগুলোকে বয়কট করার জন্য। যে সমস্ত জিনিসগুলোকে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা হয়েছিল ভারতের মধ্যে, সে সমস্ত জিনিসগুলোকে বয়কট করা, মানে ইউজ না করার কারণ, এই ইউজ যাতে না করা হয়। তো এই দুটি মোটিভ নিয়ে কিন্তু স্বদেশী মুভমেন্টটি লঞ্চ করা হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চনে দাও কি আছে। দ্য 19th century রি-অ্যাওয়েকিং ইন ইন্ডিয়া ওয়াজ কনফাইন্ড টু দ্য ড্যাশ। তো 19 সেঞ্চুরি যে রি-অ্যাওয়েকিং ইন ইন্ডিয়া হয়েছিল সেটি কাদের জন্য এটি কনফাইন্ড করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন বি, আপার মিডল ক্লাস ফ্যামিলি। তো আপার মিডল ক্লাস ফ্যামিলির জন্য 19th century রি-অ্যাওয়েকিং ইন্ডিয়াটা কনফাইন্ড করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন দাও কি আছে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 ইজ অলসো নোন অ্যাজ। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 আরেকটি কি নামে এটি পপুলার? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, মন্টেগিউ ক্লেমস ফ্রম রিফর্ম। তো মন্টেগিউ ক্লেমস ফ্রম রিফর্ম যেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919, এটি আরেকটি নামে পপুলার। তো ব্যাপারটা একটু দেখে নিই আমরা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1919 অলসো নোন অ্যাজ মন্টেগিউ ক্লেমস ফ্রম রিফর্ম উইচ কেম ইন্টু ফোর্স ইন 1921। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 যেটি আরেকটি নামে পপুলার, সেটা হচ্ছে মন্টেগিউ ক্লেমস ফ্রম রিফর্ম। এটি কবে ফোর্সে এসেছিল? 1921 সাল থেকে এটি ফোর্সে বা এটি পপুলার হয়েছিল। ইট ওয়াজ ইনস্টিটিউটেড ইন দ্য ব্রিটিশ ইন্ডিয়ান পলিসি টু ইন্ট্রোডিউস দ্য ডায়ার্কি। It was instituted in the British Indian policy to introduce the diarchy. এটি ইনস্টিটিউট করা ছিল ব্রিটিশ ইন্ডিয়ান পলিসির মধ্যে ডায়ার্চিটাকে ইন্ট্রোডিউস করার জন্য। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কাকে জানা যেত? তো সঠিক উত্তর হবে অপশন বি, এ.ও. হিউম। তো এ.ও. হিউমকে জানা হতো ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো এর ব্যাপারটা দেখে নিই একটু আমরা। Allen Octavian Hume was a civil servant, political reformer, an amateur ornithologist and horticulturalist in British India. তো অ্যালেন অক্টেভিয়ান হুম যিনি হচ্ছেন একজন সিভিল সার্ভেন্ট, একজন পলিটিক্যাল রিফর্মার এবং একজন অ্যামেচার অর্নিথোলজিস্ট এবং একজন ব্রিটিশ ইন্ডিয়ার হর্টিকালচারিস্ট। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর উইচ হি ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। উনি একজন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফাউন্ডার ছিলেন, আর যে কারণেই ওনাকে জানা হতো অ্যাজ আ ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে। গান্ধীজি কনসিডার্ড
খাদি অ্যাজ আ সিম্বল অফ। গান্ধীজি খাদিকে মানে গান্ধী যে খাদি ইউজ করতো সেটি কনসিডার করতো কি সিম্বল হিসাবে ওটাকে কনসিডার করা হতো। তো সঠিক উত্তর হবে অপশন বি, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। তো গান্ধী যে খাদি ইউজ করতেন তো এটিকে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স হিসাবে কনসিডার করা হতো। তো ব্যাপারে একটু দেখে নিই আমরা। দ্য খাদি মুভমেন্ট এইমড অ্যাট দ্য বয়কটিং ফরেন গুডস অ্যান্ড প্রমোটিং ইন্ডিয়ান গুডস, দেয়ার বাই ইম্প্রুভিং ইন্ডিয়ান ইকোনমি। তো খাদি মুভমেন্ট যেটি করা হয়েছিল গান্ধীজি দ্বারা সেটি কী হয়েছিল, ফরেন গুডসকে বয়কট করার জন্য এবং ইন্ডিয়ান গুডসকে প্রমোট করার জন্য, আর যাতে ইন্ডিয়ান ইকোনমিটা ইমপ্রুভ হয় সেই কারণে কিন্তু খাদি মুভমেন্টটি করা হয়েছিল। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ। তো ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি কার জীবনীর ব্যাপারে এই বইটির মধ্যে লেখা আছে। তো সঠিক উত্তর হবে অপশন এ, আবুল কালাম আজাদ। তো আবুল কালাম আজাদের জীবনীর ব্যাপারে লেখা হচ্ছে একটি বইয়ের মধ্যে, সেটির নাম হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। তো ব্যাপারটা দেখে নিই আমরা। আবুল কালাম আজাদ স্পেন্ড দ্য ফাইনাল ইয়ার্স অফ হিজ লাইফ ফোকাসিং অন রাইটিং হিজ বুক India Wins Freedom, an exhaustive account of India's freedom struggle and the leader, which was published in 1957. তো আবুল কালাম আজাদ একটি নিজে বই লিখেছেন, সেই বইটির নাম হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। আর এই বইটির মধ্যে যে সমস্ত ভারতের ফ্রিডম যে সমস্ত ভারতে যারা ছিল ফ্রিডম ফাইটাররা তাদের স্ট্রাগল, সে সমস্ত লিডার্সদের স্ট্রাগল সব ব্যাপারে এই বইটির মধ্যে লেখা আছে। এটি কবে পাবলিশ করা হয়েছিল? 1957 সালে এটি পাবলিশ করা হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, দ্য ট্রান্সফার অফ গভর্নমেন্ট ফ্রম দ্য কোম্পানি টু দ্য ক্রাউন ওয়াজ pronounced by Lord Canning, November 1, 1858 Act. তো ট্রান্সফার অফ গভর্নমেন্ট ফ্রম দ্য কোম্পানি টু দ্য ক্রাউন এটি লর্ড ক্যানিং প্রনাউন্স করেছিলেন 1 নভেম্বর 1858 সালে। কোথা থেকে উনি এটি ঘোষণা করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, এলাহাবাদ। তো এলাহাবাদ থেকে লর্ড ক্যানিং ঘোষণা করেছিলেন গভর্নমেন্ট ফ্রম কোম্পানি টু দ্য ক্রাউন, ট্রান্সফার অফ গভর্নমেন্ট ফ্রম দ্য কোম্পানি টু দ্য ক্রাউন এটি এলাহাবাদ থেকে ঘোষণা করেছিলেন লর্ড ক্যানিং। কবে করেছিলেন? 1 নভেম্বর 1858 সালে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং অর্গানাইজ দরবার অ্যাট এলাহাবাদ November 1st, 1858, in which he legally declared the assumption of power by Queen Victoria. তো ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং অর্গানাইজ করেছিলেন একটা দরবার, কোথায় করা হয়েছিল? এলাহাবাদে। কবে করা হয়েছিল? 1 নভেম্বর 1958 সালে, যেখানে উনি লিগালি ডিক্লেয়ার করেছিলেন অ্যাজাম্পশন অফ পাওয়ার বাই কুইন ভিক্টোরিয়া। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, মহাত্মা গান্ধীজ রিমার্ক আ পোস্ট ডেটেড চেক অন ক্রাম্বলিং ব্যাংক ইজ রিগার্ডেড দ্য প্রপোজাল অফ। তো মহাত্মা গান্ধী একটা প্রপোজালকে জানিয়েছিল পোস্ট ডেটেড চেক হিসেবে, ব্রিটিশের একটা প্রপোজালকে জানিয়েছিল পোস্ট ডেটেড চেক হিসেবে। তো সেই প্রপোজালটি নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, ক্রিপস মিশন। তো ক্রিপস মিশন যেটি প্রপোজাল দিয়েছিল ব্রিটিশরা সেটাকে গান্ধীজি জানিয়েছিলেন অ্যাজ আ পোস্ট ডেটেড চেক হিসেবে। তো ব্যাপারটা দেখিনি আমরা। আর্লি ইন 1942 Sir Stafford Cripps, a member of war cabinet of Winston Churchill, was sent to make a definite order in India on behalf of British government. তো 1942 সালে স্টার স্ট্যাফোর্ড ক্রিপস একটা প্রপোজাল নিয়ে এসেছিল মহাত্মা গান্ধীর কাছে, যেটা ছিল হচ্ছে কি ক্রিপস মিশন, আর এটাকে গান্ধীজি জানিয়েছিল অ্যাজ আ পোস্ট ডেটেড চেক হিসেবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, আন্ডার হুড লিডারশিপ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ফাউন্ডেড ইন 1934। তো কার লিডারশিপের আন্ডারে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করা হয়েছিল 1934 সালে। তো সঠিক উত্তর হবে অপশন বি, আচার্য নরেন্দ্র দেব অ্যান্ড জয়প্রকাশ নারায়ণ। তো আচার্য নরেন্দ্র দেব এবং জয়প্রকাশ নারায়ণের লিডারশিপ আন্ডারে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিটি ফর্ম করা হয়েছিল 1934 সালে। তো ব্যাপারটি দেখে নিই আমরা। দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ওয়াজ ফাউন্ডেড ইন 1934 অ্যাজ আ সোশ্যালিস্ট কাউসাস উইথ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিটি গঠন করা হয়েছিল 1934 সালে, যেটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাপোর্ট নিয়ে এই পার্টিটি তৈরি করা হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে, সাইমন কমিশন ওয়াজ বয়কটেড বাই দ্য ন্যাশনালিস্ট লিডার্স অফ ইন্ডিয়া বিকজ। সাইমন কমিশন যেটি ন্যাশনাল লিডাররা বয়কট করেছিলেন, ভারতে যে সমস্ত তখন লিডার ছিল তারা বয়কট করেছিলেন, কি কারণে এটি বয়কট করা হয়েছিল? তো সঠিক উত্তরে হবে অপশন বি, অল দ্য মেম্বার অফ কমিশন ওয়্যার ইংলিশ। তো সাইমন কমিশন যেটি বয়কট করা হয়েছিল ম্যাক্সিমাম ন্যাশনাল লিডারদের দ্বারা, কারণ এইখানে যে সমস্ত মেম্বাররা ছিল প্রত্যেকটা মেম্বার কিন্তু কমিশনে যে সমস্ত মেম্বাররা ছিল তারা সব কিছু ছিল ইংলিশ ছিল। ক্লিয়ার?
তো ব্যাপারটা একটু দেখে নিই আমরা। সাইমন কমিশন ওয়াজ প্রাইমারলি বয়কটেড বিকজ ইট হ্যাজ নো ইন্ডিয়ান মেম্বার্স। সাইমন কমিশনটাকে বয়কট করার কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো ইন্ডিয়ান মেম্বার ছিল না, প্রত্যেকটা যে মেম্বার ছিল সেগুলো কিন্তু সব ইংরেজ ছিল, মানে ব্রিটিশ ছিল। তো সে কারণে কিন্তু সাইমন কমিশনটাকে বয়কট করা হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, হু অ্যামং দ্য ফলোইং ব্রিটিশ পার্সন অ্যাডমিটেড দ্য রিভল্ট অফ 1857 অ্যাজ ন্যাশনাল রিভল্ট। তো কোন ব্রিটিশ পার্সন 1957 সালে রিভল্টটাকে জানিয়েছিল অ্যাজ আ ন্যাশনাল রিভল্ট হিসেবে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ডিসরায়েলি। তো ডিসরায়েলি জানিয়েছিল 1957 সালে যে রিভল্টটি হয়েছিল সেই রিভল্টটি অ্যাজ আ ন্যাশনাল রিভল্ট হিসেবে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। বেঞ্জামিন ডিসরায়েলি, দ্য লিডার অফ কনজারভেটিভ পার্টি অফ ইংল্যান্ড, হ্যাজ কল্ড ইট ন্যাশনাল রিভল্ট। তো বেঞ্জামিন ডিসরায়েলি যিনি হচ্ছেন ইংল্যান্ডের একটা কনজারভেটিভ পার্টির একজন লিডার, তো সে 1957 সালে যে রিভল্টটি হয়েছিল সেটিকে জানিয়েছিল অ্যাজ আ ন্যাশনাল রিভল্ট হিসেবে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখে না কি আছে, দ্য ফার্স্ট নিউজ পেপার উইচ ওয়াজ পাবলিশড ইন ইন্ডিয়া ওয়াজ। প্রথম যে নিউজ পেপার যেটি ভারতে পাবলিশ করা হয়েছিল সেই নিউজ পেপারটির নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, দ্য বেঙ্গল গ্যাজেট। তো প্রথমবার যে নিউজ পেপারটি পাবলিশ করা হয়েছিল ভারতের মধ্যে সেই নিউজ পেপারটির নাম হচ্ছে বেঙ্গল গ্যাজেট। তো ব্যাপারটা দেখে নিই আমরা। হিকরিজ বেঙ্গল গ্যাজেট ওয়াজ অ্যান ইংলিশ নিউজ পেপার পাবলিশড ফ্রম কলকাতা, ইন্ডিয়া। তো হিকরিজ যে বেঙ্গল গ্যাজেট যে নিউজ পেপারটা ছিল সেটা হচ্ছে ইংলিশ নিউজ পেপার, যেটি কলকাতা থেকে পাবলিশ করা হতো। ইট ওয়াজ দ্য ফার্স্ট মেজর নিউজ পেপার স্টার্টেড ইন 1780। ইট ওয়াজ পাবলিশ ফর 2 years। এটি হচ্ছে প্রথম মেজর একটা নিউজ পেপার যেটি 1780 সালে পাবলিশ করা হয়েছিল, শুরু করা হয়েছিল, আর 2 বছর কিন্তু এটি চলেছিল। ঠিক আছে, 2 বছর কিন্তু এটি পাবলিশ করা হয়েছিল। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখে না কি আছে, দ্য পর্তুগিজ বিল্ড দেয়ার ফার্স্ট ফোর্ট অন ইন্ডিয়ান সয়েল ইন দ্য টেরিটরি অফ রাজা অফ ড্যাশ। তো পর্তুগিজরা প্রথম যে একটা ফোর্ট তৈরি করেছিল, তো কোন টেরিটরিতে তারা প্রথম ফোর্টটি তৈরি করেছিল? তো সঠিক উত্তর হবে অপশন বি, কোচিন। তো কোচিনে পর্তুগিজরা প্রথমবার একটা ফোর্ট তৈরি করেছিল, প্রথমবার কোনো ভারত সয়েলে মানে ভারতের মাটিতে প্রথম একটা ফোর্ট তৈরি করেছে, সেটা হচ্ছে কোথায়? কোচিনে। তো ব্যাপার দেখে নিই আমরা। Alfonso Albuquerque was an exceedingly energetic commander of Portuguese India who established a Portuguese fort at Cochin in 1503 on initial voyage। তো আলফনসো অ্যালবাকিউন একজন হচ্ছেন এনার্জেটিক কমান্ডার পর্তুগিজের, উনি কিন্তু কোচিনে 1503 সালে প্রথম ভয়েজ যখন প্রথমবার উনি এসেছিলেন সেই সময় কিন্তু একটি পোর্ট দান করেছিলেন ভারতের মাটির উপরে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দা কি আছে, দ্য সতী সিস্টেম ওয়াজ অ্যাবলিশড ইন 1829 AD বাই। সতী সিস্টেম যেটি 1829 সালে এটা অ্যাবলিশ করা হয়েছিল, এটি কে অ্যাবলিশড করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড উইলিয়াম বেন্টিক। লর্ড উইলিয়াম বেন্টিক 1829 সালে 1829 AD-তে সতী সিস্টেমটি অ্যাবলিশড করেছিলেন, মানে বন্ধ করে দিয়েছিলেন। তো ব্যাপারটা দেখে নিই আমরা। ইট ওয়াজ অন 4th December 1829 when the practice was formally banned in all the lands under Bengal presidency by Lord William Bentinck। তো 4 ডিসেম্বর 1829 সালে লর্ড বেন্টিক কিন্তু সতী সিস্টেমটাকে অ্যাবলিশ করেছিলেন। ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিক কিন্তু এই সতীদাহটাকে পুরোপুরি অ্যাবলিশ করেছিলেন 4 ডিসেম্বর 1829 সালে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, দ্য পুনা প্যাক্ট সাইন্ড ইন 1934 প্রোভাইডেড ফর। পুনা প্যাক্ট যেটি 1934 সালে সাইন করা হয়েছিল সেটি কিসের জন্য এটি সাইন করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জয়েন্ট ইলেক্টোরেট উইথ রিজার্ভেশন ফর হরিজন। তো জয়েন্ট ইলেক্টোরেট উইথ রিজার্ভেশন ফর হরিজনের কারণে কিন্তু 1934 সালে পুনা প্যাক্টটি সাইন করা হয়েছিল। তো ব্যাপারটা দেখে নিই আমরা। আ কম্প্রোমাইজ বিটুইন দ্য লিডার অফ কাস্ট হিন্দু অ্যান্ড ডিসপিউটস ক্লাস রিচ দ্য সেপ্টেম্বর 24, 1932 পপুলারলি নোন অ্যাজ পুনা প্যাক্ট। তো হিন্দু লিডার এবং কিছু অন্য যে কাস্টের লিডাররা তারা কিন্তু একটা প্যাক্ট সাইন করেছিল, সেটি কবে? সেপ্টেম্বর 24, 1932 সালে, যেটির নাম হচ্ছে পুনা প্যাক্ট। ক্লিয়ার? চলো তো আজকে শেষ প্রশ্ন দেখে নাও কি আছে, হু সেড দ্যাট ইন্ডিয়াস সোল লিভস ইন ভিলেজ। তো কে বলেছিলেন ইন্ডিয়া সোলস লিভস ইন ভিলেজ? ঠিক আছে, ভারতের মাটিতে ভারতের যে আত্মা সেই আত্মাগুলো কিন্তু গ্রামে থাকে, যে এটি বলেছিলেন ইন্ডিয়া সোলস লিভস ইন ভিলেজ, এটি কে বলেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধী বলেছিলেন ইন্ডিয়া সোলস লিভস ইন ভিলেজ, মানে ভারতের যে সমস্ত মানুষের যে সমস্ত আত্মাগুলো আছে সেগুলো কিন্তু গ্রামের মধ্যেই থাকে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। গান্ধী সেড ইন্ডিয়া সোলস লিভস ইন ভিলেজ। হি ওয়ান্টেড ওয়ার্কার্স টু গো টু ভিলেজ অ্যান্ড ওয়ার্ক উইথ দ্য পিপল। হি স্পেশাল এমফেসিস ওয়াজ টু ইম্প্রুভ দ্য স্ট্যাটাস অফ রুরাল উমেন। তো গান্ধী বলেছিলেন
ইন্ডিয়ান সোলস লিভস ইন ভিলেজ, আর উনি চাইছেন যে সমস্ত মানুষরা গ্রামে গিয়ে কিন্তু তারা মানুষের সাথে কাজ করে, এবং উনি স্পেশাল কিন্তু এমফেসিস করতেন রুরাল উমেনদের স্ট্যাটাসটাকে ইমপ্রুভ করার জন্যে। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু 25টা কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তোমরা পারলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো খাতায় একটু নোট ডাউন করে রাখতে পারো। প্রত্যেকটা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আগে WBCS পরীক্ষায় এসছে বা আসার চান্স আছে, সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্রত্যেক দিন কিন্তু MCQ ক্লাসগুলো করানো হচ্ছে, মক টেস্ট ক্লাসগুলো করানো হচ্ছে, এর সাথে আরও অনেকগুলো ক্লাস করানো হচ্ছে। প্রত্যেকদিন যে সমস্ত ক্লাসগুলো করানো হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেক দিন ক্লাসগুলো ভালো করে ফলো করো এবং নিজেদেরকে একদম ক্লাসের থেকে আপ টু ডেট রাখো। ক্লিয়ার? আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলকে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অতি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হও এবং আমাদের MH এডুকেশন ল্যাব অ্যাপটাও ডাউনলোড করো। ওখানে কিন্তু প্রতিদিন অনেক ভিডিও PDF নোটস ওখানে শেয়ার করে দেওয়া হয়। তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। যদি ক্লাসে তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করো ভিডিওটি লাইক করার জন্য, ভিডিওটি নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করো। আর এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই রিকোয়েস্ট করে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।